হ্যালো, নমস্কার। আমাদের নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে শুভেচ্ছা। সালাম আলাইকুম। দীপাবলির শুভেচ্ছা, শুভ বিজয়া সব কিছু জানিয়ে আজকের এই ফেসবুকের লাইভ আলোচনা শুরু করছি। তারপরে আমার ইউটিউব চ্যানেলে সেকেন্ড সার্কেল অফিসিয়াল এই নামে এখন আছে, সেখানে পোস্ট করে দেবো। অনেক দিন পরে লাইভ আলোচনা করছি। আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তোমরা সবাই শুনতে পাচ্ছ। আজকের আলোচনাটা হচ্ছে এই যে আমাদের এখানে নিউ ইয়র্ক শহরে একটা অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এই 34 বছরের যুবক জোরান মামদানির নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে তার বিশাল বিজয়। তো এইটা একটা বিশাল ঘটনা। আমি অন্যান্য কয়েকজন বন্ধুর কাছে, সাংবাদিক বন্ধুর সঙ্গে আলোচনা করেছি এই বিষয় নিয়ে। বিভিন্ন জায়গাতে আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমি আজকে আমার নিজের ফেসবুকে এবং ইউটিউবে এই আলোচনাটা করছি এর তাৎপর্যটা সংক্ষেপে বোঝানোর জন্যে। কারণ আহ, এই মুহূর্তে আমেরিকার যে অবস্থা, গুড মর্নিং, তোমরা সবাই ভালো থাকো। আমি আবার আসছি ডিসেম্বরের গোড়ায়, কলকাতায় দেখা হবে। আমি অপেক্ষা করে আছি। আমার কাছে দেশে যাওয়াটা প্রতি বছর এখন 6 মাস 8 মাস অন্তর অন্তর যাওয়া একটা তীর্থযাত্রা। চিরকালই তীর্থযাত্রা ছিল, এখন আরও বেশি। সেখানে গিয়ে আমি 3 মাস 4 মাস করে থাকি। তো যাই হোক, দুটো বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। একটা হচ্ছে যে এই জোরান মামদানির বিজয়টা কেন এত বেশি তাৎপর্যপূর্ণ, এত বেশি ঐতিহাসিক। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, একটা ইমিগ্রেন্ট ছেলে, আমাদের মতন আর কি ফ্যামিলি। মীরা নায়ার, তার মা বিখ্যাত চিত্র নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা। আচ্ছা, এসেছো, খুব ভালো। দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে, যত বেশি আলোচনা করবে, বিশ্লেষণ করবে, তত ভালো। তো আম, এই যেমন আমি এবং আমার ওয়াইফ যেরকম 1985 সালে সব কিছু ছেড়ে ছুড়ে দেশ থেকে চলে এসেছিলাম, দুজনে দুটো কলেজে অধ্যাপনা করতাম, ঠিক সেই রকম জোরানের মা মীরা এবং তার বাবা, যিনি ডক্টর মাহমুদ মামদানি প্রফেসর, এখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান। আমিও কলাম্বিয়া ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করেছি, তো সেখানেও একটুখানি মিল আছে। তো যাই হোক, এরকম একটা ইমিগ্রেন্ট ফ্যামিলি আমেরিকায় এসে একেবারে শূন্য থেকে জীবন শুরু করে তার সন্তানকে মানুষ করে, আমরা যেরকম আমাদের মেয়েকে এখানে মানুষ করেছি, এখানেই তার জন্ম। তো ওর জন্ম উগান্ডাতে, সেখান থেকে ওরা চলে এসেছিল। আহ, সেরকম একই ধরনের জীবনের গল্পটা, একই ধরনের, একটু এদিক ওদিক, হ্যাঁ, ব্যাপারটা একই। তো এই আমেরিকার মাটিতে একেবারে শূন্য থেকে, একেবারে কি বলবো, আপরুটেড একটা ট্রি নিয়ে এসে আবার একটা নতুন জীবন শুরু করা, তার যে সংগ্রামের গল্প, সেগুলোর কথা কেউ জানে না। কারণ মিডিয়া বা এই বড় বড় বিখ্যাত সাহিত্যিকরা কখনো ওইসব কথা বলে না। হ্যাঁ, ওদের যে বর্ণনা, তার সঙ্গে বাস্তব জীবনের যে কতটা তফাৎ, কেউ কল্পনাও করতে পারে না। তো আমার একটা বই বেরিয়েছে সম্প্রতি অভিযান থেকে, কলকাতার অভিযান থেকে, মেরিকা মায়া। সেই বইটাতে আমি আমার জীবনের, আমেরিকা জীবনের যে প্রথম যে কয়েক বছরের যে জ্বলন্ত সংগ্রাম, তার কথা আমি সব লিখেছি। তো সেটা আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু সিমিলারিটিটা আমি বলছি যে আমাদের এই নতুন দেশে, নতুন মাটিতে আবার একটা গাছকে সেখানে পুঁতে সেটাকে লালন পালন করা, সেই যে সংগ্রাম, সেই সংগ্রামের চেহারাটা আমাদেরও যেরকম ছিল, আর জোরানের বাবা মারও, ডক্টর মাহমুদ মামদানি আর মীরা নায়ারেরও একই রকম কিছুটা ছিল। সেখান থেকে একটা ছেলেকে মানুষ করে সেই ছেলেটা আমেরিকাতে বড় হলো, 5 বছর বয়সে সে এসেছিল, এবং সে আস্তে 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 এত বড় একটা নেতা, অ্যাক্টিভিস্ট সে তৈরি হলো। এটা একটা আশ্চর্য গল্প। হ্যাঁ, যখন জোরান এইখানে
একটা কুইন্স বলে একটা জায়গা আছে যেখানে আমাদের যেমন ব্রুকলিনে প্রচুর বাংলাদেশি পাকিস্তানি থাকেন, আমরা তাদের সঙ্গে মেলামেশা করি, সেরকম কুইন্সেও থাকেন, আবার সেখানে অনেক ভারতীয়ও থাকেন। এখানে ব্রুকলিনে একটু অপেক্ষাকৃত কম। যাই হোক, তো সেখানে বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আমাদের মেয়ে যেরকম এখানে বড় হয়েছে, সে জোরানো ওইখানে বড় হয়েছে। হ্যাঁ, গুড মর্নিং। শোনো, কেমন আছো তোমরা সবাই? দেখা হবে কিছুদিনের মধ্যেই, অপেক্ষা করে আছি। সেখান থেকে একটা শূন্য থেকে জীবন শুরু করা একটা ফ্যামিলি, তার ছেলেটা বড় হচ্ছে এবং সে সেখানে ইংরেজি শিখছে, সে সেখানে পড়াশুনো করছে, সেখানে বন্ধু হচ্ছে, তার রাজনীতির জগতের সঙ্গে, সমাজের সঙ্গে, অর্থনীতির সঙ্গে তার পরিচয় হচ্ছে এবং তার একটা মতামত তৈরি হচ্ছে এবং সে আস্তে 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 একটা সোশ্যালিস্ট মনোভাবের মানুষ তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে তার গল্পের সঙ্গে আমার গল্পের অনেক তফাৎ আছে, কারণ আমি তো একটা ভয়ঙ্কর ফার রাইট ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী ধর্মান্ধ শক্তির মধ্যে সেখানে বড় হয়েছি আমার বাবার জন্যে। সেসব গল্প তো অনেকবার করেছি, আমার বইগুলো আছে, দানবের পেটে, দুদশক, ইন দ্য বেলি অফ দ্য বিস্ট, গান্ধীজ কিলার্স, ইন্ডিয়াজ রুলার্স। এসব গল্প আমি এখানে করতে আসিনি। ফলে কিন্তু তফাৎটা বলছি, যেমন সিমিলারিটিটা বললাম, তফাৎটা বলছি। আমার বড় হওয়া একেবারেই আলাদা। এরা একটা প্রগতিশীল ফ্যামিলি, সোশ্যালিস্ট ফ্যামিলি, সেখানে সে বড় হচ্ছে। বড় হতে হতে তার মনের মধ্যে কতগুলো জিনিস সে চোখের সামনে দেখতে পাচ্ছে, যে এই আমেরিকার মতো এত ভয়ঙ্কর একটা শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে মানে সেখানে সে কি বিশাল তার সম্পদ। হ্যাঁ, এই কালকে খবর বেরিয়েছে যে ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর এখন একমাত্র প্রথম ট্রিলিয়নেয়ার। সেই দেশে যেখানে এইরকম সমস্ত লোকজন আছে, আমাদের দেশে যেরকম আদানি আম্বানি, এদেশে সেরকম ইলন মাস্ক, জেফ বেজোস, মাইক্রোসফটের বিল গেটস, তাই তো? ব্যাপারটা একই, মডেলটা একই, সোশিও ইকোনমিক মডেলটা। সেখানে এত দারিদ্র কেন? আমাদের দেশে যেরকম এই যে ভয়ঙ্কর নিষ্ঠুর যে মার্কিন মডেলের পুঁজিবাদী সমাজ, সেই সমাজে এক শ্রেণীর হাতে এত ক্ষমতা, এত অর্থ, এত বিগ মিডিয়া তাদের জয়গান করছে, বলছে যে এটাই নাকি শ্রেষ্ঠ দেশ, এটাই নাকি শ্রেষ্ঠ মডেল, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো সেখানে এত দারিদ্র কেন? হ্যাঁ, আমার যে আরেকটা, আমি একটু বইয়ের বিজ্ঞাপন, কিন্তু আমি বলছি বইগুলো তোমরা সবাই পড়ো। সেটা হচ্ছে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, কলকাতার বিরাসাত বার করেছিল। হ্যাঁ, সেই বইটাতে আসল আমেরিকার চেহারা আমি দেখিয়েছি, যেটা বিগ মিডিয়া কোনোদিনও বলবে না, আর এই বড় বড় বিখ্যাত সাহিত্যিকরাও কখনো বলবে না, আর এদেশে যারা থাকে একটু লেখালেখি করে তারাও কখনো বলবে না, আমি বলি। এই বইগুলোতে আসল আমেরিকার যে ছবি আছে, জোরান সেই ছবিটা দেখে বড় হয়েছে। এখানে এত এত বড় লোক যখন এত থাকে, হ্যাঁ, সেখানে রাস্তায় পড়ে মানুষ মরে যায় কেন? সেখানে এত হোমলেস কেন, গৃহহীন কেন? এত অসুস্থ মানুষ কেন? এত ড্রাগ অ্যাডিক্ট কেন? এত ভায়োলেন্স কেন? এত অশিক্ষিত লোকের সংখ্যা এত বেশি কেন? কেউ জানেই না আসল আমেরিকার গল্প। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, জর্জ সোরস ক্যাম্পেন, হাউ ট্রু ইজ দ্য ক্লেম দ্যাট জর্জ সোরস ফান্ডেড দ্য ক্যাম্পেন অফ মান্দানি, এসব ফালতু কথা। এর পেছনে কোনো ভিত্তি নেই, এগুলো সমস্ত এক শ্রেণীর লোকজন এগুলো ছড়াচ্ছে। আর তাছাড়া সেটা আজকের আলোচনার বিষয়বস্তুও নয়। এনিওয়ে, ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, জানতে হবে আমাদের, উড়িয়ে দিলে চলবে না। কিন্তু আমি বলতে চাইছি যে কি করে এই শূন্য থেকে একটা ছেলের, এই নিউ ইয়র্কের মতন একটা জায়গা যেখানে মানে তার নামটাই কেউ উচ্চারণ করতে পারে না, মানে এই অ্যান্ড্রু কুয়োমো, যে একটা নারী নির্যাতনের দায় ধরা পড়েছিল এবং যার জন্য তাকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পদ থেকে। হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিল সে দীর্ঘদিন, প্রচণ্ড ক্ষমতা। সেই রকম একটা লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই মামদানি নির্বাচনে জয়লাভ করলো কেমন করে? এবং শুধু জয়লাভ না, মানে বিশাল ভোটে জয়লাভ। মানে 50%-ও বেশি মানুষ যারা ভোট দিয়েছে, তার 50%-ও বেশি মানুষ মামদানিকে ভোট দিয়েছে। যার নামটা এই কুয়োমো, ট্রাম্প, তারপরে এইসব বড় বড় মিডিয়ার লোকেরা, হ্যাঁ, রাজনীতিবিদ, তার নামটা পর্যন্ত ভালো করে উচ্চারণ করতে পারে না।
মামদানি বলছে, মামদানি বলছে, মানে ঠিক মতো সঠিকভাবে মামদামি, মামদামি, হ্যাঁ, মানে কম দামি বেশি দামি মামদামি এরকম আর কি। হাস্যকর ব্যাপার, মানে নামটা, মানে এটা এটা অনেকে আছে যারা নামটা চেষ্টা করছে উচ্চারণ করতে, কিন্তু উচ্চারণ করতে পারছে না। আমি তাদের কথা বলছি না। তাদের মধ্যে এখানে বিখ্যাত একজন ধর্মযাজক আছেন, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বিখ্যাত রেভারেন্ড অল শার্পটন। তিনিও মামদানির নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না, কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, তিনি পাচ্ছেন না, মানে এখানে উচ্চারণের পদ্ধতিটা, এখানে সব কিছু এত আলাদা যে অনেক সময় ওই আমাদের নামগুলো ওরা চেষ্টা করলেও ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্তু চেষ্টাটা আছে। আর এই কুয়োমো আর এরা করছে কি, এরা ইচ্ছাকৃতভাবে নামটা বিকৃতভাবে উচ্চারণ করছে, ছোট করার জন্য, রিডিকিউল করার জন্য, বিলিটল করার জন্য। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো সেই রকম একটা লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে কি হলো, যে প্রাইমারি এখানে আমেরিকার সিস্টেমটা আমি খুব সংক্ষেপে একটু বলি। আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টির মধ্যে আর রিপাবলিকান পার্টির মধ্যে ভেতরে ওদের পার্টির নিজেদের যারা রেজিস্টার্ড মেম্বার, ভোটার, তারা একজনকে প্রাইমারি নির্বাচনে নির্বাচিত করে। ডেমোক্রেটিক পার্টির অ্যান্ড্রু কোমো, ডেমোক্রেটিক পার্টির জোরান মামদানি, ডেমোক্রেটিক পার্টির ব্র্যাড ল্যান্ডার, এরকম আরও কয়েকজন প্রাইমারি নির্বাচনে দাঁড়িয়েছিল। সেই নির্বাচনে শুধু ডেমোক্রেটিক পার্টির ভোটার যারা, যেমন আমরা ভোট দিয়েছিলাম, যে আমরা আমাদের পার্টির প্রতিনিধি হিসেবে আমরা ফাইনাল নির্বাচনে কাকে চাই। সেখানে মামদানি বিরাট ভোটে জিতে গেল, সেই গল্পটা আমি একটু পরে বলছি। এবারে তাতে যখন হয়ে গেল, তখন তো মামদানি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল ক্যান্ডিডেট হয়ে গেল, প্রার্থী। কিন্তু এই কুয়োমোয়েরা, ওরা এত অ্যাংরি, এত আপসেট, এত ফ্রাস্ট্রেটেড যে ওরা সেটাকে মেনে নিল না। ওরা বলল যে না না, ও কোথাকার কে, হ্যাঁ, ও কি, ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, ও কি মেয়র হবে নিউ ইয়র্কের মতো এত বিশাল প্রতিপত্তিশালী শহর। মানে নিউ ইয়র্ক শহরের বাজেট হচ্ছে পৃথিবীর অধিকাংশ দেশের যে সামগ্রিক বাজেট তার চাইতেও বেশি। কারণ ওয়াল স্ট্রিট এইখানে একদম নিউ ইয়র্ক শহরের মধ্যে, আমাদের বাড়ির থেকে 10-15 মিনিটের রাস্তা ওয়াল স্ট্রিট। তো যেখানে ওয়াল স্ট্রিট, যেখানে নিউ ইয়র্ক টাইমসের মতো একটা ভয়ঙ্কর শক্তিশালী মগজধোলাই মেশিন, যেখানে সিএনএন, যেখানে সমস্ত বড় বড় মিডিয়া, হ্যাঁ, প্রণাম, ভালো থাকুন, কথা শুনুন, সবার সঙ্গে শেয়ার করুন, যত শেয়ার করবেন, যত মানুষকে বোঝাবেন তত, কারণ মিডিয়া, বিগ মিডিয়া, আমি যে কথাগুলো বলছি বিগ মিডিয়া কোনোদিনও বলবে না, কোনোদিনও বলবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। সুতরাং আমাদের নিজেদের কথা আমাদের মতন করে মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে, তুলে ধরতে হবে, যেটা মামদানি করেছে। তো এবারে সে বলল যে না না, আমি নির্বাচনে দাঁড়াবো। সে দাঁড়ালো, আর এখানকার যে এই 31শে ডিসেম্বর পর্যন্ত যে মেয়র, সেই লোকটা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত, অনেক তার পিছনে দুর্নীতির মামলা রয়েছে, ঝুলে রয়েছে। তার নাম হচ্ছে এরিক অ্যাডামস। সেও বলল আমিও দাঁড়াবো, আমরা এই প্রাইমারি নির্বাচনে আমরা হেরে গেছি, হেরে ভূত হয়ে গেছি, মামদানি জিতেছে, কিন্তু ওর কোনো রাইট নেই মেয়র হওয়ার, আমরা হচ্ছে বিগ শট, আমরা মেয়র হব বলে তারাও ভোটে দাঁড়ালো। তখন দেখা গেল এই অদ্ভুত ব্যাপার, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছে, অফিসিয়াল প্রার্থী হচ্ছে জোরান মামদানি, তার সঙ্গে আবার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে পড়লো এরিক অ্যাডামস আর অ্যান্ড্রু কুয়োমো। অদ্ভুত ব্যাপার। আর ওদিকে রিপাবলিকান পার্টির ওদের নিজেদের ক্যান্ডিডেট আছে, তার নাম হচ্ছে কার্টিস স্লেওয়া। এখন রিপাবলিকান পার্টি মানেই খারাপ নয়, কিন্তু যেমন আমি অনেকবার বহু আলোচনায় বলেছি যে আমি কিন্তু ওই টিপিক্যাল ওই বলি না যে বিজেপি মানেই শয়তান, আরএসএস মানেই শয়তান, আমি তা বলি না। তাদের দর্শনটাকে আমি শয়তান বলেছি, ইভিল বলেছি, বেলি অফ দ্য বিস্ট। এই বিস্ট হচ্ছে, দানব হচ্ছে, এটা কোনো গোলওয়ালকার কোনো দানব নয়, বা মোহন ভাগবত কোনো দানব নয়, বা নরেন্দ্র মোদী কোনো দানব নয়, কিন্তু এদের আদর্শটা হচ্ছে দানব, যেটা ফ্যাসিজমের ওপরে দাঁড়িয়ে আছে, হিটলার মুসোলিনির আদর্শে তারা অনুপ্রাণিত একেবারে সরাসরিভাবে। তো যাই হোক, সেটা অন্য গল্প, অনেক গল্প, সে কথা অনেকবার বলেছি, আমার বইগুলোও আছে। যাই হোক, তেরা বললো যে না, আমরা ছাড়বো না, আমরাও দাঁড়াবো। তখন একটা চতুষ্কোণ ফাইট শুরু হলো আসল নির্বাচনে, যেটা এই নভেম্বর মাসের 4 তারিখে হলো, কয়েকদিন আগে। তো তখন এরিক অ্যাডামস একজন প্রার্থী, অ্যান্ড্রু কোমো একজন প্রার্থী, জোরান মামদানি একজন প্রার্থী,
আর ওদিকে রিপাবলিকানদের মধ্যে কার্টিস লিও একজন প্রার্থী। এবারে কিছুদিন পরে শোনা যায় অনেক টাকা খেয়ে বা নানা রকম উৎকোচ প্রলোভনের ইয়েতে টোপে এরিক অ্যাডামসকে সরিয়ে দেওয়া হলো। সঠিক বেঠিক জানি না, আমরা কখনোই জানতে পারি না বড় লোকেদের গল্প, বিখ্যাত শক্তিশালী লোকেদের গল্প, মিডিয়া কখনো বলে না। কিন্তু শোনা যায় যে এরিক অ্যাডামসকে নাকি ট্রাম্প টোপ দিয়েছে যে তুমি যদি বেরিয়ে আসো, উইথড্র করো, তাহলে তোমাকে সৌদি আরেবিয়ার রাষ্ট্রদূত করে দেওয়া হবে। এসব গল্প কেউ জানে না। তো এরিক অ্যাডামস সরে গেল, এরিক অ্যাডামস ছেড়ে দিল। কারণ ট্রাম্প চাইছে যে কুয়োমো জিতুক, ট্রাম্প চাইছে না যে কার্টিস লেওয়া জিতুক। কারণ কার্টিস লেওয়া হচ্ছে রিপাবলিকান পার্টির হলে কি হবে, সে একটা ভদ্রলোক, সে একটা ভালো লোক, সে নিউ ইয়র্ক শহরে সারা জীবন আছে এবং সে নিউ ইয়র্ক শহরের ভালো চায়। সে রিপাবলিকান পার্টির হতে পারে, কিন্তু সে নিউ ইয়র্ক শহরের ভালো চায়। দীর্ঘকাল ধরে সে রেডিও টক শো চালিয়েছে, কার্টিস অ্যান্ড কুবি। আমি যখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়তে আসি প্রথম নিউ ইয়র্ক শহরে 1999 সালে, তখন আমার সঙ্গে কার্টিস লেওয়া কুবির যে শো, তার পরিচয় হয়েছিল। আমি রন কুবি হচ্ছে লেফটিস্ট আর কার্টিস লেওয়া হচ্ছে রাইটিস্ট। তাদের একটা একসঙ্গে তারা একটা শো করতো রেডিওতে। তা আমি সেই রন কুবির সাক্ষাৎকার নিয়েছিলাম, সেই থেকে আমি এদেরকে চিনি। হ্যাঁ, আজকেই আমার ফেসবুকে আমি একটা ছবি পোস্ট করেছি, আমার এক ভাই কলিগ, তার জন্মদিন উপলক্ষে। তোমরা দেখতে পারো যে কিভাবে জীবন শুরু করেছিলাম, রাজনৈতিক জীবন নিউ ইয়র্ক শহরে এই 11ই সেপ্টেম্বরের ভয়াবহ ঘটনার পর থেকে। সে তো আমাদের চোখের সামনে ঘটেছে। তো এখন এরা যখন দাঁড়ালো, এবারে এরিক অ্যাডামস সরে গেল, তাই কুয়োমোর আরেকটু ভোটের সংখ্যা বাড়লো। এবারে ট্রাম্প শেষ মুহূর্তে করলো কি, সে সরাসরি কুয়োমোকে এন্ডোর্স করলো। কুয়োমো কিন্তু ডেমোক্র্যাট, কিন্তু এই যে কর্পোরেট ডেমোক্র্যাটের, এই যে কর্পোরেট রিপাবলিকান, এদের মধ্যে তো আসলে কোনো চরিত্রগত পার্থক্য নেই। এরা সবাই বিগ বিলিয়নারের টাকা খায়, এরা সবাই তাদের স্বার্থ রক্ষা করে। সাধারণ মানুষ বাঁচলো না মরলো, নিউ ইয়র্ক শহরে কত হোমলেস, কত ড্রাগ অ্যাডিক্ট, কত গরিব ভিখারি, কত অসুস্থ লোক, কত লক্ষ লোক এই অ্যান্ড্রু কুয়োমোর ভুল নীতির জন্য কোভিডে মারা গিয়েছিল প্যান্ডেমিকের সময়। ওদের ওদের কথায় ওদের কতগুলো স্তোক বাক্য দেবে, ওদের কথায় ওদের জীবনের কোনো মূল্য এদের কাছে নেই। এরা সব এক। তাহলে এবারে সরাসরি প্রমাণিত হয়ে গেল যে ট্রাম্প আছে এবং বড় বড় বিজনেসম্যানরা, সব বিলিয়নাররা, ওয়াল স্ট্রিট সবাই রয়েছে অ্যান্ড্রু কুয়োমোর পেছনে। ভোট যখন হলো দেখা গেল কার্টিস লেও মাত্র 7% ভোট পেল, কুয়োমোর ভোট বেড়ে চলে গেল 41%। কিন্তু তারপরেও নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, বড় বড় মিডিয়া, এই রেডিও, রাইট উইং, দক্ষিণপন্থী টক শো, সব সোশ্যাল মিডিয়া সবাই মিলে হাজার চেষ্টা করেও মামদানিকে হারাতে পারলো না। সে 50%-এরও বেশি ভোট পেয়ে সে বেরিয়ে চলে গেল, মেয়র নির্বাচিত হলো, যার নামটা পর্যন্ত কেউ সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না, শূন্য থেকে উঠে আসা একটা ছেলে, যে যার বাবা মুসলমান, মা হিন্দু, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। আশ্চর্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এবং সে নিজেকে প্রকাশ্যভাবে ডেমোক্রেটিক সোশ্যালিস্টভাবে বলে পরিচয় দেয়, গণতান্ত্রিক সমাজবাদী পথে সে বিশ্বাসী, যার ফলে তাকে প্রথম থেকেই এরা কমিউনিস্ট 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 বলে চিহ্নিত করেছে। এবং আমেরিকাতে এমন মগজধোলাই হয়ে গেছে গত 50 বছরে যে আমেরিকাতে প্রাচীন ইতিহাসও কেউ জানে না। প্রাচীন মানে আমি বেশি দিনের কথা বলছি না, রুজভেল্টের সময়কার ইতিহাসের কথাও কেউ জানে না। রিপাবলিকান প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের সময়, হ্যাঁ, ভীষণ ইন্সপায়ারিং, সত্যি ইন্সপায়ারিং। আমাদের মতো পোড় খাওয়া রাস্তায় নেমে লড়াই করার রাজনীতি যারা আমরা করে আসছি, আমেরিকায় ভারতে করে এসছি, আমাদের কাছেই সাংঘাতিক ইন্সপায়ারিং। আশ্চর্য ঘটনা। তো এই হলো ব্যাপার। এইবারে দেখা যাচ্ছে যে তা সত্ত্বেও সে জিতে গেল এবং প্রথম থেকেই তাকে কমিউনিস্ট বলে দাগিয়ে দিয়েছে। আর আমেরিকাতে এমন মগজধোলাই হয়ে গেছে যে আমি যে লেবার ইউনিয়নে 14 বছর পড়িয়েছি, হ্যাঁ, সেখানেই বহু ছেলেমেয়ের সঙ্গে আমার যারা কলিগ ছিল, ছাত্রছাত্রী ছিল, ছাত্রছাত্রী মানে সবাই আর কি, কেউ 25, কেউ 30, কেউ 35, কেউ 40, 50, 60 ইউনিয়ন ওয়ার্কার, তারা ছিল 30,000 ছাত্রছাত্রী। তো তাদের সঙ্গে যখন কথা বলতাম তার দেখতাম যে তারা এই সব ইতিহাস কিছু জানে না। রিপাবলিকান
আইজেনহাওয়ারের সময় আমেরিকাতে লেবার ইউনিয়ন স্ট্রং ছিল। এফডিআর এর সময় তো ছিলই, রুজভেল্টের সময়, কেনেডির সময় ছিল, এমনকি নিক্সনের সময় ছিল, জিমি কার্টারের সময় পর্যন্ত ছিল। তারপর রোনাল্ড রেগানের সময় থেকে সব কিছু ধস নামতে আরম্ভ করে। আর এই যে বৈষম্য, কি ভয়ঙ্কর বৈষম্য! এই নিউ ইয়র্কের মতন, আমি অনেক লেখায় বলেছি, ফিফথ অ্যাভিনিউ ফ্যাশন ডিস্ট্রিক্ট, পার্ক অ্যাভিনিউ, ফিফথ অ্যাভিনিউ ম্যানহাটনে ফ্যাশন ডিস্ট্রিক্ট, মানে সবচাইতে বড় লোকরা থাকে, হ্যাঁ, কোটিপতিরা, বিলিয়নিয়াররা থাকে। আর সেই রাস্তা ধরেই যদি কেউ মানে 1 মাইল, 1 মাইলও যেতে হবে না, হাফ মাইল যদি কেউ যায়, ব্রঙ্কস, নর্থ সাউথ ব্রঙ্কসে চলে যায়, নিশ্চিম দারিদ্র সেই একই শহরের মধ্যে। সেই চার্লস ডিকেন্সের গল্প আছে না, যে টেল অফ টু সিটিজ, এটা হচ্ছে টেল অফ মেনি সিটিজ। কি দারিদ্র, কি দারিদ্র, না দেখলে বিশ্বাস করা যায় না। খেতে পায় না, শিক্ষা নেই, স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, বাচ্চারা হাঁপানিতে ভুগছে, কোভিডে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় মারা গেছে। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লোক কোভিডে মারা গেছে এই আমেরিকাতে, কেউ জানে না, সবচাইতে বেশি। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ কোভিডে মারা গেছে আমেরিকায়। তাহলে এটা কি উন্নত দেশ? এক শ্রেণীর মানুষ, 1%-এরও 1%, তারা সব ক্ষমতা ভোগ করছে, অর্থ ভোগ করছে, এবং তাদের পেছনে আছে বিগ মিডিয়া, ঠিক আমাদের দেশের মতন, একেবারে এক, মডেলটা এক। তো তাহলে এই জোরান মামদানি বড় হচ্ছে, চোখের সামনে দেখছে, এবং সে প্রশ্ন করছে যে কেন এরকম, এটা তো মেনে নেওয়া যায় না। কেন কালোদেরকে পুলিশ নির্যাতন করবে, কেন ল্যাটিনোদের পুলিশ নির্যাতন করবে, কেন এখানে এত প্রাইভেট জেল, প্রাইভেট জেল মানে লাভজনক প্রতিষ্ঠান, সেখানে কেন মানুষকে ছোটোবেলায় একটি সামান্য ভুল করার জন্যে স্কুল টু প্রিজন পাইপলাইন, মানে স্কুল থেকে গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে এক সামান্য ভুলের জন্য প্রিজন জেলে নিয়ে চলে গেল, সেখানে তারা পড়ছে। এই হলো আসলে আমেরিকার গল্প। এর বিরুদ্ধে জোরান মামদানির লড়াই, এবং সে প্রথম থেকে যেটা চেষ্টা করেছে, হ্যাঁ, শুভ সকাল, দারুণ, থ্যাংক ইউ। সে চেষ্টা করেছে যে ট্রাম্প ভোটার যারা ছিল, অর্থাৎ গত 2024 নির্বাচনে যারা ট্রাম্পকে ভোট দিয়েছে সাধারণ মানুষ, তাদের সঙ্গে সে কথা বলতে আরম্ভ করেছে যে তোমরা কেন ট্রাম্পকে ভোট দিলে, তোমরা কি জানো যে ট্রাম্পের আসল চেহারা কি? অবশ্যই জানে না, কারণ মিডিয়া মগজ ধোলাই করেছে, ফক্স টিভি এসব জঘন্য। হ্যাঁ, যেমন আমাদের দেশে আছে না, নামগুলো আর বলছি না, তাহলে আবার মামলা করে দেবে, ওই একই ধরনের ব্যাপার, এক ব্যাপার, ওই গদি মিডিয়া যাদেরকে বলে আর কি। আরও সব আছে মেন স্ট্রিম মিডিয়া, তাদের নামগুলো সবাই জানে, তাই আর বলছি না। তো সে তাদেরকে প্রশ্ন করছে যে রাস্তায় দাঁড়িয়ে, যে তোমার প্রবলেমটা কি, তুমি কি কি সমস্যায় তোমার জীবনটা কাটছে, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, চাকরি বাকরির সমস্যা। আমি তো আমেরিকায় 40 বছর আছি, কত কি দেখলাম। আমার আমার নিজের মেয়ের একটা বান্ধবী ছিল, ল্যাটিনো বান্ধবী, তখন আমরা অলবানি বলে একটা জায়গায় থাকতাম, হ্যাঁ, নিউ ইয়র্কের রাজধানী, সেইখানেই অ্যান্ড্রু কুয়োমোর বাড়ি। সে তো নিউ ইয়র্ক শহরে তো কি জানে সে, ওইখানেই। তো যাই হোক, এইবারে সেই ভদ্রলোক আমায় বলছে, ওই ল্যাটিনো যে আমার মেয়ের বান্ধবী, তার বাবা আমায় বলছে যে জানো, আমি আমার ছেলে মেয়েকে বোধহয় 3 বছর কি 4 বছর হয়ে গেল, কি আরও বেশি, আমি দেখিনি ভালো করে, দেখতে পাইনি, মানে চোখের সামনে ছেলেমেয়েরা খেলা করছে, আমি দেখতে পাইনি আমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। আমি বললাম কেন এরকম হলো? বলছে আমি তো 3টে জব করি, আমি যখন ভোরবেলায় বেরিয়ে যাই অন্ধকারে, তখনও আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, আর আমি যখন রাতে সব কিছু কাজ শেষ করে বাড়ি ফিরি, তখন তারা ঘুমিয়ে পড়ে, আমার সঙ্গে তাদের দেখাই হয় না, বছরের পর বছর। এই হচ্ছে আসল আমেরিকার গল্প, কেউ কল্পনাও করতে পারে না। এইসব আমার চোখ খুলে দিয়েছে, সেরকম ওই আমার মতন যারা দৃষ্টিভঙ্গি, তাদেরও চোখ খুলে যাবে। ইয়াং জেনারেশনের চোখ খুলে গেছে, এবং তাদের প্রতিনিধি হচ্ছে জোরান মামদানি, যাদেরকে এই বিগ মিডিয়া, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ফক্স, ওয়াল স্ট্রিট জার্নাল, এনবিসি, এবিসি, সিবিএস, এরা আর মগজ ধোলাই করে রাখতে পারছে না, ঠিক যেমন আমাদের দেশেও পারছে না।
আমাদের দেশে ভোট চুরি করে ক্ষমতায় এসছে, ভোট চুরি না করলে কিছুতেই ক্ষমতায় আসতে পারতো না। এদেশে মগজ ধুলাই করে ক্ষমতায় এসছে। ইয়াং ছেলেমেয়েরা সামনে এগিয়ে আসেনি, ইয়াং ছেলেমেয়েরা রাজনীতির থেকে, সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেছে, আর এই বিগ বিগ মিডিয়া আর তাদের বিলিয়নিয়ার কর্পোরেশনগুলো সেই সুযোগটা কাজে লাগিয়েছে। তারা প্রকৃত ঘটনা মানুষের সামনে কখনো আসতে দেয়নি, যে আমেরিকাতে কেন এত দারিদ্র, আমেরিকাতে কেন এত গান ভায়োলেন্স, বন্দুকবাজি, যেখানে সেখানে লোকে খুন হয়ে যাচ্ছে যখন তখন চোখের সামনে। আমেরিকাতে কেন এত ড্রাগের প্রবলেম, আমেরিকাতে, আমেরিকার নাম, এই আমার আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরীতে আমি বলেছি, আমেরিকার নাম্বার ওয়ান বিজনেস কি বিজনেস? যুদ্ধের ব্যবসা। সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে আমেরিকা আজকে সুপার পাওয়ার হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে। সব রেফারেন্স দেওয়া আছে, আমি ফালতু কথা ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করিনি, সমস্ত কিছু রেফারেন্স দেওয়া আছে, সবাইকে আমি ক্রস চেক করতে, ভেরিফাই করতে অনুরোধ করছি। আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, ভিরাসাত বার করেছে। আমেরিকার নাম্বার ওয়ান বিজনেস হচ্ছে ওয়ার ইন্ডাস্ট্রি, যুদ্ধ ব্যবসা। যত যুদ্ধ চলবে তত অস্ত্র বিক্রি হবে, আমেরিকা তত ফুলে ফেঁপে উঠবে। আমেরিকার নাম্বার টু ইন্ডাস্ট্রি কি? নাম্বার টু, আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতাম, কেউ বলতে পারতো না। না, গাড়ির ব্যবসা নয়, রিটেলের ব্যবসা নয়, কম্পিউটারের ব্যবসা নয়, আমেরিকার নাম্বার টু ব্যবসা হচ্ছে ড্রাগের ব্যবসা, মাদক। আর আমেরিকার নাম্বার থ্রি বিজনেস কি? বলতে পারবে না। সেক্সের ব্যবসা, পর্নোগ্রাফি, প্রস্টিটিউশন, হাজার রকমের বাচ্চা ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের পাচার করে দিচ্ছে। অ্যারিজোনা, এ সমস্ত জায়গাতে, সীমান্তবর্তী এলাকাতে গ্রেহাউন্ডের বাস স্টপে সাইন থাকে, বিওয়্যার, টেক কেয়ার, কেয়ারফুল অ্যাবাউট ইউর চিলড্রেন, ট্রাফিকিং ইজ ভেরি হাই হিয়ার। ইউটিউবে আমার সব কিছু রাখা থাকবে, যারা এখন পুরোটা দেখতে পাচ্ছ না তারা ভালো করে পরে দেখে নিও। আমার চ্যানেল সেকেন্ড সার্কেল অফিসিয়াল, আমার নাম দিয়ে সার্চ করলে মনে হয় পেয়ে যাবে ইউটিউবে গিয়ে, না পেলে আমাকে মেসেজ করো, আমি দিয়ে দেবো। সেকেন্ড সার্কেল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, 58,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কোনো বিজ্ঞাপনও করি না, কিছুই করি না, এমনিই হয়ে গেছে। ফ্রিতে ইংরেজি ক্লাস দিয়েছি, ভবিষ্যতে আরও দেবো। 70-80টা ক্লাস রাখা আছে আমার ইউটিউব চ্যানেলে, যারা শিখতে চায় শিখতে পারো। বাঙালি ছোট ছেলে মেয়েদের জন্য ইংরেজি শিখিয়েছি বহু কাল ধরে। তো যাই হোক, সেসব অন্য কথা। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানুষকে জিজ্ঞেস করে, সে জিজ্ঞেস করেছে যে তোমাদের সমস্যাগুলো কোথায়, কেন তোমরা ট্রাম্পকে ভোট দিলে? কারণ তারা ওই ডেমোক্রেটিক পার্টির মানে ধোঁকাবাজিতে বিরক্ত হয়ে তারা ভেবেছে যে ট্রাম্প বলছে ওকে একবার চান্স দিয়ে দেখি। ঠিক আমাদের দেশে যেমন ভেবেছে যে এই কংগ্রেসের ধোঁকাবাজিতে বিরক্ত হয়ে তারা বলছে যে ঠিক আছে, এই বিজেপিকে একবার চান্স দিয়ে দেখি, মোদিকে একবার চান্স দিয়ে দেখি, সে মিষ্টি মিষ্টি কথা বলে, খুব মানে বড় বড় কথা বলে, শুনে তো মনে হয় ভালোই লোক, কিন্তু আসলে যে সে তারা কি ভয়ঙ্কর রাজনীতি, মানুষ কীরকম আমার কিছু যায় আসে না। রাজনীতি, তাদের যে দর্শন, যে আদর্শের ওপর তারা চলছে, ভয়ঙ্কর ফ্যাসিস্ট, তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। আমার আরেকটা বই বেরিয়েছিল অভিযান থেকে, তার নাম হচ্ছে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে। তাতে আমি বলেছি এই মুহূর্তে যে ঘটনাগুলো ভারতে চলছে, এই যে জাতীয় সঙ্গীতকে রিপ্লেস করে দিয়ে জনগণ মনকে নষ্ট করে দিয়ে বন্দে মাতরমকে নিয়ে আসছে, মানে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে যেগুলো মিডিয়া কখনো বলে না। এই সব কথা আমি বইতে আমার ভবিষ্যৎবাণী করা আছে, তোমরা মিলিয়ে নিও। ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে অভিযান বার করেছে, কলেজ স্ট্রিটের অভিযান। এই হচ্ছে গল্প। এদের দর্শনটা বুঝতে হবে, ভয়ঙ্কর। এই মোদি, শাহ, আরএসএস পরিচালিত বিজেপি, এই কুক্লাক্স ক্ল্যান পরিচালিত, আদানি ফান্ডেড, এখানে ইলন মাস্ক ফান্ডেড,
এক গল্প। এর বিরুদ্ধে ইয়াং ছেলেমেয়েরা এগিয়ে এসছে, তারা লড়াই করছে, তারা জোরান মামদানিকে বিশাল ভোটে, তাকে এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে তাকে জিতিয়েছে, যেটা একটা ঐতিহাসিক আশ্চর্য ঘটনা। সাধারণ মানুষের গল্প জানতে চেয়েছে, সাধারণ মানুষকে ছুঁয়েছে। আজকে আমি বলছি, আমি তো প্রতি 6 মাস 8 মাস অন্তর দেশে যাই। এখন তো আমি স্বেচ্ছা অবসর নিয়েছি যাতে দেশে গিয়ে 3 মাস 4 মাস করে থাকতে পারি। 2024-এ তো 5 মাস ছিলাম সব মিলিয়ে, ফ্যামিলিকে পিছনে ফেলে রেখে। আমার অনলাইন প্ল্যাটফর্মে আমার সমস্ত বেশিরভাগ সব আলোচনা আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে, প্রচুর আলোচনা রাখা আছে গত কয়েক বছর ধরে। ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ করলে অসংখ্য লেখা পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই ধরো আকরামুল বাগানি, দীপক ব্যাপারী, তারপরে আমাদের সুপ্রিয় সেনগুপ্ত, হ্যাঁ, হাজার জায়গাতে আমার হাজার আলোচনা ছড়ানো আছে। বাংলায় আছে, ইংরেজিতে আছে, হিন্দিতেও 2-4টে টক আছে, বিভিন্ন জায়গাতে বক্তৃতা দেওয়া, কনফারেন্সে কথা বলা, সেগুলোও আছে, সব আছে। আমার একটা উইকিপিডিয়া ছিল, সেটাকে উইকিপিডিয়া কিছু লোক বোধহয় সেটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা এখন আর নেই। তো যাই হোক, মোট কথা এই বইগুলো, লেখালেখি হাজার জায়গাতে আমার নাম দিয়ে। এখন তো সব কিছু, আসমিনা তুমি জানতে চাও, আমি বলছি জাস্ট আমার এখন তো ইজি, গুগলে গিয়ে তুমি আমার নাম দিয়ে সার্চ করো না, সব লেখা এসে যাবে। তো আরেকটু এক্সট্রা স্পেসিফিক যদি দিতে চাও, কারণ পার্থ ব্যানার্জি এমনই একটা নাম যে আরও অনেকে আছে। তো পার্থ ব্যানার্জি আরএসএস, পার্থ ব্যানার্জি বিজেপি, পার্থ ব্যানার্জি আমেরিকান পলিটিক্স, পার্থ ব্যানার্জি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, পার্থ ব্যানার্জি ইমিগ্রেন্ট অ্যাক্টিভিস্ট, এরম নানা রকম কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন করে সার্চ করলেই আমার সমস্ত লেখালেখি অনলাইনে সব কিছু এসে যাবে। এ তো কোনো ব্যাপারই না আজকালকার দিনে। তোমরা সব হাইলি এডুকেটেড ছেলে মেয়ে, তোমরা তো ইজিলি খুঁজে বার করতে পারবে। তাও যদি না পাও আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করবো পাঠিয়ে দিতে। তারপরে আমি তো বললাম যে ডিসেম্বরের গোড়ায় আমি কলকাতায় আসছি, যোগাযোগ করো, দেখা সাক্ষাৎ করো, মিটিং হয়। আমাদের একটা নতুন সাহিত্য পত্রিকা আমরা বার করেছি, দ্বিতীয় বৃত্ত, অনলাইন, সেটাও পাবে। শারদিয়া বেরিয়েছে, সেটাও সবাইকে দেখতে বলছি। তো এখন যে দ্বিতীয় ভাগটা যেটা আলোচনা করছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর সঙ্গে জোরান মামদানির মিল এবং অমিল। এই কথাটা বলে আজকের মতো শেষ করব, কারণ একদিনে বেশি কথা বলার দরকার নেই। সমস্ত দুর্নীতির কথা আমি জানি, সমস্ত প্রমোটার বাজির কথা আমি জানি, সমস্ত চুরির কথা আমি জানি। সেগুলোকে তো আমি সমর্থন করি না, করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা ইংরেজিতে বলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সব কিছু যোগফল বিয়োগফল করে সরল করে যদি দেখা যায়, এই মুহূর্তে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মতন সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের কল্যাণের কথা ভাবার আর কোনো শক্তি নেই। আমি এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার জন্য আমাকে চটিচাটাও হতে হবে না, তার জন্য আমাকে তৃণমূলও হতে হবে না, আমাকে কেউ টাকাও দিচ্ছে না, কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা কেউ আমাকে দিচ্ছে না, আমার কোনো স্বার্থ নেই। আমি যখন দেশে যাই, আমি রসগোল্লা, সন্দেশ, চপ কাটলেট খেতে আমি যাই না, বিরিয়ানি খেতে আমি যাই না। আমি গিয়ে ডে ওয়ান থেকে আমি বিভিন্ন জায়গাতে যাই, 24 ঘন্টার জার্নি করে, প্রচণ্ড ক্লান্ত, জেটল্যাগ থাকে, ঘুম পায়, শরীর খারাপ লাগে। পরের দিন থেকে আমি বেরিয়ে পড়ি, বিভিন্ন জায়গাতে আমি যাই, রাস্তায় রাস্তায় ঘুরি, গ্রামে গঞ্জে যাই, শহরে শহরতলিতে বিভিন্ন জায়গাতে গিয়ে মিটিং করি, বিভিন্ন জায়গায় বক্তৃতা করি, আলোচনা করি, মিডিয়ার সঙ্গে কথা বলি, প্রেস কনফারেন্স করি, সব কিছু করি। আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি যে পশ্চিমবঙ্গে গরিব মানুষের জন্যে, গরিবের জন্যে, প্রান্তিকের জন্যে, খেটে খাওয়া মানুষের জন্যে, আন্ডার ক্লাসের জন্যে আজকে মমতা ব্যানার্জি যা করেছেন, দীর্ঘকাল গত 50 বছরের ইতিহাসে কেউ তা করেনি। তার জন্য আমাকে দুর্নীতিকে সমর্থন করতে হবে না। আর দুর্নীতির কথা যদি বলি, বিজেপির মতন এই দুর্নীতিবাজ আর কে আছে? এদের মতো ধর্ষক আর কে আছে? এদের মতো দাঙ্গাবাজ আর কে আছে?
সারা ভারত জুড়ে দাঙ্গা করে রক্ত ঝরিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ঘৃণা সৃষ্টি করে এরা ক্ষমতায় এসছে, এবং সেইটাই এদের একমাত্র উপজীব্য, আজকের ভাষায় যাকে বলে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। এছাড়া এদের কিচ্ছু নেই। আর এখন তো বোঝাই যাচ্ছে ভোট চুরি করে ক্ষমতায় এসছে, একেবারে প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত সত্য। সুতরাং এদের এদের মতন এত বড় দুর্নীতিবাজ ভারতের ইতিহাসে কেউ কোনোদিনও কখনো আসেনি। আমি বলি তো যে এরা যদি ছিঁচকে চোর হয়, ওরা হচ্ছে হাই নুন ব্যাংক ডাকাত, দিনে ডাকাতি করে, পুরো দেশটাকেই বিক্রি করে দিচ্ছে। ওদের সঙ্গে কোনো তুলনা কারোর চলে না। কংগ্রেসও দুর্নীতি করেছে, তার ফল তাদের ভোগ করতে হয়েছে। এরাও টিএমসিও দুর্নীতি করছে। দীর্ঘকাল ক্ষমতায় থাকলে দুর্নীতি আসবেই আমাদের এই সিস্টেমে, পুঁজিবাদী সিস্টেমে। কিন্তু সব কিছু মিলিয়ে আমি বলছি, যা অবস্থা এখন পশ্চিমবাংলায় এই মুহূর্তে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই আমি মনে করি। তার জন্য আমাকে পার্টির স্থাবকতা করতে হবে না, কেউ আমাকে টাকাও দিচ্ছে না। মমতা ব্যানার্জির সঙ্গে আমার এখনো পর্যন্ত একবার দেখা হয়নি। দেখা হলে আমি খুব আনন্দিত হব, আমার মনের কথা আমি কিছু বলে আসবো দিদিকে সোজাসুজি। আমার তো কোনো ইয়ে নেই, আমি তো আমেরিকায় থাকি, এখানে চলে আসবো দুদিন পরে। আমি তো আর ওখানে এমপি হতেও যাচ্ছি না, এমএলএ হতেও যাচ্ছি না, কোনো পদের জন্যও যাচ্ছি না, বিবেকের তাড়নায় যাচ্ছি। এই হলো মমতা ব্যানার্জির সঙ্গে মিল। সাধারণ মানুষের পাশে জোরান থেকেছে, সাধারণ মানুষের পাশে মমতা ব্যানার্জি থেকেছে। রাহুল গান্ধীকে আমি খুব শ্রদ্ধা করি। এই রাহুল গান্ধী আর আগেকার রাহুল গান্ধীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সারা এদেশে যেমন জোরানের পেছনে ইয়াং জেনারেশন একেবারে রাস্তায় নেমে পড়েছে লক্ষ লক্ষ, আমাদের দেশে রাহুল গান্ধীর পাশে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি অল্প বয়সী ছেলেমেয়েরা তার পাশে আছে। নীরব বিপ্লব ঘটে চলেছে আমাদের দেশে, উত্তরপ্রদেশে, বিহারে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, সমস্ত জায়গাতে। এই হচ্ছে মিল। ডেমোক্রেটিক সোশ্যালিজম, অর্থাৎ হার্ডকোর কমিউনিজমও নয়, আবার আউট অফ কন্ট্রোল লাগাম ছাড়া আমেরিকান মডেলের পুঁজিবাদও নয়, তার একটা ব্যালেন্স। সেই নিয়েও আমি আমার এক প্রিয় ছাত্র আছে জিনিয়াস আহমেদ শেখ, ডেমোক্রেটিক সোশ্যালিজম নিয়ে তার সঙ্গে আমি ইউটিউবে আলোচনা করে রেখে দিয়েছি। এই ডেমোক্রেটিক সোশ্যালিজম ব্যাপারটা আসলে কি? ডেমোক্রেটিক সোশ্যালিজম আর কমিউনিজমের মধ্যে অনেক তফাৎ আছে। এই জিনিসগুলো ভালো করে মানুষকে বুঝতে হবে। এই হচ্ছে আজকের পৃথিবীতে ব্রাজিলের লুলা ডি সিলভা, এমনকি কানাডার মতন জায়গাতে, পাশের দেশ ইংল্যান্ডের মতন পুঁজিবাদী জায়গাতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর এই কিছুদিন আগে তো এই গত সপ্তাহে আয়ারল্যান্ডে এবং নেদারল্যান্ডে এই অতি দক্ষিণপন্থী শক্তিকে হারিয়ে লেফটিস্টরা, লিবারেলরা ক্ষমতায় এসেছে। এটা মোটেই সত্যি না যে সারা পৃথিবীতে কেবলমাত্র ফ্যাসিস্টরা আর অতি দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসছে, একেবারে সত্যি কথা নয়, বাজে কথা। আজকে পৃথিবীতে বহু দেশ আছে, পুঁজিবাদী ধনতান্ত্রিক দেশ, যেখানে গণতান্ত্রিক সমাজবাদী রাস্তায় তারা পুঁজিবাদ এবং কমিউনিজম, ক্যাপিটালিজম এবং কমিউনিজম, তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেছে, যেখানে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য অনেক রকম সুযোগ সুবিধে, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার, পরিবেশ, এনভায়রনমেন্টের অধিকার, যা নিয়ে কেউ কোনো কথাই বলে না, সেই রাস্তায় হাঁটছে। সেই দেশগুলো আজকে পৃথিবীতে সবচাইতে উন্নত দেশ। কেবলমাত্র পৃথিবীর সবচাইতে দুটো বড় যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মানে আসলে গণতান্ত্রিক না, ভোটটা চলে আর কি, তার মধ্যে একটা হচ্ছে মানে আমারই দুটো দেশ, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতবর্ষ। এই দুটো জায়গাতে অবস্থা সবচাইতে খারাপ, এবং তার পেছনে একটা বিরাট কারণ হচ্ছে এই বিগ মিডিয়া এবং বিলিয়নিয়াররা, পিছন থেকে যারা টাকা ঢালছে, যাদের কথা কেউ, কোন মিডিয়া কত টাকা খেয়েছে কোনোদিনও কোনো ইডি তদন্ত হয় কি? হওয়া উচিত। মিডিয়া, চলো দেখি তদন্ত করে যে কোন মিডিয়া হাউস কত কোটি টাকা খেয়েছে, কারা দিয়েছে, তদন্ত হোক।
তাই না? এই যেমন কিছুদিন আগে চিট ফান্ড আর ওইগুলো সমস্ত ধরা পড়ে গেছে, যে কত টাকা, যেটা আগে বলতে চাইছিল না, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে যে কোন পার্টি কত টাকা খেয়েছে, কারা টাকা দিয়েছে। দেখা যাচ্ছে বেশিরভাগ 90%, বেশিরভাগ 70%, 60% বিজেপি খেয়েছে। এদের মতো দুর্নীতিবাজ পার্টি আর কোথায় আছে? পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না। কিন্তু বিগ মিডিয়া টাকা খেয়ে ওই গল্পগুলো বলে না, চেপে যায়। এটাকে আমি বলি জার্নালিজম অফ এক্সক্লুশন, চেপে যাওয়ার সাংবাদিকতা, বর্জনের সাংবাদিকতা। অর্থাৎ দরকারি যে কথাগুলো, আসল কথাগুলো, ওইগুলো বললাম না। আমি ক্রিকেট বললাম, আমি বলিউড বললাম, আমি এই বললাম, সেই বললাম, ফ্যাশন বললাম, বড় বড় কথা বললাম, কিন্তু আমি আসল কথাগুলো চেপে গেলাম, মানুষ জানতেই পারল না। এইটা ইয়াং ছেলেমেয়েরা আর এই বুজরুগিতে বিশ্বাস করে না, তাদের কাছে সব ধরা পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা, সর্বত্র সোশ্যাল মিডিয়ায় লড়াই করে হবে না, শুধু রাস্তায় নেমে কথা বলতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। জোরান মামদানি যেটা করেছে, রাস্তায় নেমে মানুষের সঙ্গে দাঁড়িয়ে, ভাই তোমার কি অবস্থা, তোমার কি সমস্যা, আমাকে একটু বলো, কেন তুমি ট্রাম্পকে ভোট দিয়েছিলে, আমাকে বলো। এবারে দেখা গেল যে জোরান মামদানিকে, ওই যে যারা ট্রাম্পকে ভোট দিয়েছিল সাধারণ মানুষ, তাদের কাছে ট্রাম্পের বুজরুগি ধরা পড়ে গেছে। তারা এবারে এই নির্বাচনে সব জোরান মামদানিকে ভোট দিয়েছে, সাধারণ মানুষ। এই কারণে জোরান মামদানি জিতেছে। মমতা ব্যানার্জি কেন জিতেছেন এবং কেন 26-এও জিতবেন, তার কারণ হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ, গ্রামের মানুষ, মহিলা যারা উপকৃত হয়েছেন, যাদের কথা কেউ কখনো আগে বলেনি, তারা ভোট দেবে। তাই জন্য মমতা ব্যানার্জি জিতবেন। রাহুল গান্ধী জিতবেন, ভোট চুরি না হলে বিহারে রাহুল গান্ধী ইন্ডিয়া কোয়ালিশন জিতবে। আমি বিহারের যারা কাজ করছে রাস্তায় নেমে, তাদের সঙ্গে আমার একেবারে সরাসরি যোগাযোগ আছে। আমি বলছি, যদি ভোট চুরি না হয় বিহারে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবে। যদি বিরাট বুজরুগি জালিয়াতি, ভোট জালিয়াতি যদি না হয়। কারণ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে, তাদের কাছে এই বিজেপি আরএসএসের বদমাশি, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া, ঘৃণার রাজনীতি সব ধরা পড়ে গেছে। আর অর্থনৈতিক ক্ষেত্রে তো শোচনীয়ভাবে ব্যর্থ। মিথ্যে কথা বলে, মিথ্যে প্রমিস করে 15 লাখ টাকা দেবে, 2 কোটি চাকরি হবে, প্রত্যেকটা মিথ্যে কথা, সব কটা মিথ্যে বুজরুকি ধরা পড়ে গেছে। সুতরাং মানুষের কাছে নেমে মানুষের হাত ধরতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যার কথা জানতে হবে, এবং মডারেট বাম, মডারেট দক্ষিণ, খেটে খাওয়া মানুষ, নারী পুরুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান, উঁচু জাত নিচু জাত, গ্রামের মানুষ শহরের মানুষ, সবাইকে নিয়ে একটা রাস্তা তৈরি করতে হবে, অ্যালায়েন্স তৈরি করতে হবে, যার নাম আমি দিয়েছি দ্বিতীয় বৃত্ত বা সেকেন্ড সার্কেল। এই হলো আমার আজকের গল্প। পোস্ট অফিস থেকে কে একটা এসেছে, আমাকে এখন যেতে হবে। সবাই ভালো থাকো। আজকের মতো শেষ করছি। ইউটিউবে রাখা থাকবে সেকেন্ড সার্কেল অফিসিয়াল।